উম, একবার ভাবুন তো, একটা নিখুঁত মার্ডার মিস্ট্রি বা খুনের রহস্যের কথা। হুম। মার্ডার মিস্ট্রি তো সবারই খুব প্রিয়। একদম। মানে এমন একটা গল্প যেখানে পুরো শহর জুড়ে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারকে খোঁজা হচ্ছে। যে গোয়েন্দা এই তদন্তের দায়িত্ব নিয়েছে সে দিনের পর দিন, রাতের পর রাত এক করে ফেলছে। দেওয়ালে নিশ্চয়ই ক্লু ঝোলাচ্ছে, লাল সুতো দিয়ে মেলানোর চেষ্টা করছে। রাইট, একটার সাথে আরেকটা সূত্র মেলানোর আপ্রাণ চেষ্টা। কিন্তু গল্পের একেবারে শেষ দৃশ্যে গিয়ে যখন সব সূত্র এক জায়গায় এসে মেলে, তখন দেখা যায় উম, সেই লাল সুতো গিয়ে ঠেকেছে খোদ সেই গোয়েন্দারি ছবির ওপর। ওহ, মানে যে গোয়েন্দা এতদিন ধরে খুনিকে খুঁজছিল, সে নিজেই আসলে সেই খুনি। হ্যাঁ, আজ আমাদের এই গভীর বিশ্লেষণে আমরা ২৫০০ বছরের পুরনো ঠিক এমনই একটি মাস্টারপিস নিয়ে আলোচনা করব। আমাদের হাতে থাকা বিভিন্ন গবেষণা আর সাহিত্য সমালোচনার সূত্র ধরে আমরা আজ কথা বলবো গ্রিক নাট্যকার সোফোক্লিজের লেখা বিখ্যাত ট্র্যাজেডি নিয়ে। ইডিপাস রেক্স, দারুণ একটা টপিক। একদম। চলুন বিষয়টা একটু খুলে বলি। নামের উচ্চারণটা অনেকেই ওইডিপাস করে থাকেন, কিন্তু আসলে এটি হবে ইডিপাস। এর নামের অর্থ হচ্ছে আম, ফোলাপা। হ্যাঁ, শিশু বয়সে তাকে পাহাড়ে ফেলে আসার সময় গোড়ালি পেরেক দিয়ে ফুটো করে দেওয়া হয়েছিল। সেখান থেকেই এই নাম। ঠিক বলেছেন। তো মূল গল্পটা শুরু হচ্ছে থিভস নামের এক নগরীতে। সেখানে এক ভয়ঙ্কর মহামারী চলছে। মানুষ মারা যাচ্ছে, ফসল নষ্ট হচ্ছে। খুবই করুণ একটা অবস্থা। রাজা ইডিপাস জানতে পারেন ডেলফির দৈববাণী অনুযায়ী এই মহামারীর কারণ হল থিবসের আগের রাজা লাইয়াসকে যে খুন করেছে সে এই শহরেই দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আর তাকে খুঁজে বের করে শাস্তি দিলেই শহর বাঁচবে। হ্যাঁ, আর ইডিপাস তো সেই খুনিকে ছড়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। অথচ এই ইডিপাসই একসময় স্ফিংস নামের এক দানবীর ভয়ঙ্কর ধাঁধার সমাধান করে এই থিবস নগরীকে বাঁচিয়েছিলেন। এবং পুরস্কারস্বরূপ রানীর সিংহাসনে বসা জোকাসটাকে বিয়ে করে রাজা হয়েছিলেন। কিন্তু তদন্তের শেষে বেরিয়ে আসে এক শিউরে ওঠার মতো সত্য। ইডিপাস জানতে পারেন তিনি নিজেই সেই খুনি। নিজের অজান্তেই তিনি তার পিতাকে হত্যা করেছেন এবং নিজের মাকেই বিয়ে করে বসেছেন। এখানে কৌতুকোদ্দীপক বিষয়টা হলো, এই গল্পটাকে শুধুমাত্র একটা প্রাচীন পৌরাণিক কাহিনী হিসেবে দেখলে এর মূল গভীরতাটা আমাদের চোখ এড়িয়ে যাবে। মানে এর ভেতরে আরও বড় কোনো বার্তা আছে। একদম। এটি আসলে মানুষের চরম অহংকার এবং ভাগ্যের কাছে তার চূড়ান্ত অসহায়ত্বের একটা আয়না। মানুষ যখন মনে করে সে তার নিজের মেধা, বুদ্ধি এবং ক্ষমতা দিয়ে সব নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক তখনই এক অজানা শক্তি কিভাবে তাকে মাটিতে আছড়ে ফেলে, ইডিপাস তার সবচেয়ে বড় প্রমাণ। এই আয়নার কথাই মনে হলো ২৫০০ বছর আগে পঞ্চম শতাব্দীর এথেন্সে যখন দর্শকরা থিয়েটার অফ ডায়োনিসিসে বসে এই নাটকটি দেখছিল, তারা নিশ্চয়ই মঞ্চের ওই ইডিপাসের মধ্যে নিজেদেরই দেখতে পাচ্ছিল। ঠিক ধরেছেন। কারণ সেই সময়কার এথেন্সের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটও তো অনেকটা এরকমই ছিল। পঞ্চম শতাব্দীর এথেন্স তো পেরিক্লিসের শাসনামলের একটা স্বর্ণযুগ ছিল, তাই না? হ্যাঁ, সেখানে গণতন্ত্র, বাক স্বাধীনতা, বিজ্ঞান এবং দর্শনের একটা অভাবনীয় জয়জয়কার চলছিল। অ্যাথেন্সের সাধারণ মানুষ তখন প্রবলভাবে বিশ্বাস করতে শুরু করেছে যে মানুষের যুক্তিবোধ দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। মানে একটা ওভার কনফিডেন্স কাজ করছিল সবার ভেতরে। রাইট। ধ্রুপদী সাহিত্য সমালোচক বার্নার্ড নক্সের গবেষণা থেকে আমরা জানতে পারি যে ইডিপাসের চরিত্রটি কোনো বিচ্ছিন্ন রূপকথার রাজা নয়, বরং সে ছিল সেই সময়কার অ্যাথেন্সের সাধারণ মানুষেরই এক নিখুঁত প্রতিচ্ছবি। ইন্টারেস্টিং। ইডিপাস প্রচণ্ড আত্মবিশ্বাসী, যে কোনো সংকটে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারদর্শী, ঠিক অ্যাথেন্সের মানুষদের মতো। কিন্তু মুদ্রার উল্টো পিঠে সে চরম সন্দেহবাতিক এবং রাগী। হ্যাঁ, ওই যে অন্ধ ভবিষ্যৎ বক্তা টাইরিসিয়াস যখন তাকে সত্যটা জানাতে যায়। একদম। ইডিপাস তার যুক্তির বাইরে কিছু ভাবতে পারে না বলে রেগে গিয়ে তাকে অপমান করে বসে। নিজের শ্যালক ক্রিয়নকেও সে বিনা প্রমাণে ষড়যন্ত্রকারী হিসেবে সাব্যস্ত করে। এই জায়গাটা আজকের দুনিয়ার সাথে মেলালে ইডিপাসকে কিন্তু আধুনিক যুগের একজন ওভার কনফিডেন্ট টেক সিইওর মতো মনে হয়। দারুণ একটা তুলনা। কিভাবে? ধরুন সিলিকন ভ্যালির এমন একজন তরুণ বিলিয়নিয়ার যিনি হয়তো একটা বিশাল জটিল অ্যালগোরিদম বা স্ফিংসের ধাঁধার মতো কোনো সমস্যার সমাধান করে ফেলেছেন রাতারাতি। এরপর তার ভেতরে এমন একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয়েছে যে তিনি ধরে নিয়েছেন দুনিয়ার সব সমস্যার সমাধান তার কাছে আছে। আমি সব জানি টাইপের একটা অ্যাটিটিউড। রাইট।
ক্রেওল যখন তাকে সবার সামনে কথা না বলে একান্তে কথা বলার প্রস্তাব দেয় তিনি সেটা পাত্তাই দেন না। তিনি মনে করেন আমি সব জানি, আমি সবচেয়ে স্বচ্ছ, অন্য কারো পরামর্শের দরকার নেই। এই যে একটা অন্ধ অহংকার, একটা গড কমপ্লেক্স, এটাই তার পতনের মূল কারণ। আর হ্যাঁ, এখানে যারা শুনছেন তাদের জন্য একটা চমকপ্রদ তথ্য শেয়ার না করলেই নয়। দার্শনিক অ্যারিস্টটল এই নাটকটিকে ইতিহাসের সবচেয়ে নিখুঁত ট্র্যাজেডি হিসেবে আখ্যা দিয়েছেন। এটা অনেকেই জানেন। কিন্তু অবাক করার মতো বিষয় হল, প্রথমবার যখন এটি গ্রিসের নাট্য প্রতিযোগিতায় মঞ্চস্থ হয়, এটি কিন্তু প্রথম স্থান অধিকার করতে পারেনি, এটি দ্বিতীয় হয়েছিল। তাই নাকি? এটা তো অনেকেরই অজানা। আসলে সমসাময়িক দর্শকরা অনেক সময় একটি মাস্টারপিসের কাঠামো পুরোপুরি অনুধাবন করতে পারে না। হ্যাঁ, সেটাই মনে হয় হয়েছিল। কিন্তু অ্যারিস্টটল যখন তার পোয়েটিক্স গ্রন্থে ট্র্যাজেডির ব্যাকরণ লিখছেন, তখন তিনি ইডিপাস রেক্সকেই তার মডেল হিসাবে দাঁড় করান। তার মতে একটি নিখুঁত ট্র্যাজেডি কিভাবে দর্শকের মনে প্রভাব ফেলে তার প্রতিটি উপাদান এখানে সুনিপুণভাবে কাজ করেছে। অ্যারিস্টটল এখানে প্রথম যে ধারণার কথা বলেছেন তা হল হ্যামার্শিয়া, তাই তো? হ্যাঁ, হ্যামার্শিয়া। এই হ্যামার্শিয়া বলতে তো সাধারণত চরিত্রের কোনো মারাত্মক ত্রুটি বা ফ্ল বোঝানো হয়, তাই না? ঐতিহ্যগতভাবে সেভাবেই ভাবা হয়, কিন্তু এর আরও নিখুঁত ব্যাখ্যা হল ভ্রান্ত সিদ্ধান্ত বা মিসক্যালকুলেশন। ও, মানে সে নিজে থেকে খারাপ মানুষ ছিল না। একদমই না। ইডিপাসের হ্যামার্শিয়া এই নয় যে সে জন্মগতভাবে খারাপ মানুষ, বরং তার ভুলটা ছিল না জেনে বা ভুল তথ্যের উপর ভিত্তি করে নেওয়া কিছু চরম সিদ্ধান্ত। বুঝতে পেরেছি। এরপর নাটকে আসে পেরিপেটিয়া, অর্থাৎ ভাগ্যের হঠাৎ পতন। যখন করিন্থ থেকে মেষপালক এসে ইডিপাসকে আশ্বস্ত করতে চায় যে তার পালক পিতামাতার সাথে তার রক্তের সম্পর্ক নেই, সে ভাবে সে হয়তো খুশির খবর দিচ্ছে। কিন্তু এই তথ্যটাই ইডিপাসের জীবন চিরতরে ধ্বংস করে দেয়। রাইট। আর এর সাথেই ঘটে অ্যানাগোনোরিসিস বা সত্য উদ্ঘাটন। যখন ইডিপাসের মস্তিষ্কের ভেতরে সব হিসাব মিলে যায়, তখন সে বুঝতে পারে সে কে। আর এ পুরো প্রক্রিয়াটার শেষ ধাপিত হল ক্যাথারসিস। হ্যাঁ, ক্যাথারসিস। মানে দর্শক যখন গ্যালারিতে বসে দেখছে এত ক্ষমতাশালী, এত বুদ্ধিমান একজন মানুষের এই ভয়ানক পতন ঘটছে, তখন তাদের নিজেদের ভেতরে ছোটখাটো অহংকার বা দৈনন্দিন জীবনের ভয়গুলো যেন ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এক ধরনের মানসিক শুদ্ধি ঘটে করুণা আর ভয়ের মিশ্রণে। ঠিক এই মানসিক অবস্থাটাকে ধরে রাখার জন্যই নাটকে 4টি স্ট্যাসিমোন বা কোরাসের গানের ব্যবহার করা হয়েছে। আচ্ছা, কোরাস তো গ্রিক নাটকের সমাজের বিবেকের মতো কাজ করে, তাই না? একদম। প্রথম স্ট্যাসিমোনে আমরা দেখি মহামারীর ভয়াবহতায় সাধারণ মানুষ চরম অসহায় হয়ে দৈব শক্তির কাছে আকুল সাহায্য প্রার্থনা করছে। আর দ্বিতীয়টায়? দ্বিতীয় স্ট্যাসিমোনে এসে সুর পাল্টে যায়। সেখানে অহংকার বা হুব্রিসের পতন নিয়ে একটা প্রচ্ছন্ন সতর্কবার্তা দেওয়া হয়। কোরাস যেন পরোক্ষভাবে ইডিপাসের ঈশ্বরকে চ্যালেঞ্জ করার প্রবণতাকে ভয় পেতে শুরু করে। মানুষের অহংকার নিয়ে একটা ভয় কাজ করছিল তাদের মধ্যে। রাইট। তৃতীয় স্ট্যাসিমনে দেখানো হয় মানব জীবনের সুখ কতটা ঠুনকো। আর শেষ স্ট্যাসিমন বা উপসংহারে গিয়ে কোরাস সেই চরম এবং অন্ধকার সত্যটি উচ্চারণ করে। মৃত্যুর আগে কোনো মানুষকে নিশ্চিতভাবে সুখী বলা যায় না। কারণ ভাগ্য যে কোনো দিন, যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে। একদম তাই। দাঁড়ান, আমার এখানে একটা বিশাল খটকা লাগছে। কি খটকা? অ্যারিস্টটল যাকে ইডিপাসের হ্যামার্শিয়া বা ভুল সিদ্ধান্ত বলছেন, সেটা কি আসলেই তার ভুল ছিল? ইন্টারেস্টিং প্রশ্ন। ডেলফির দৈববাণীতে তো তার জন্মের আগেই বলা হয়েছিল যে সে বাবাকে খুন করবে আর মাকে বিয়ে করবে। দেবতারা যদি আগেই একজন মানুষের ভাগ্য পাথরে খোদাই করে লিখে রাখেন, তবে একজন সাধারণ মানুষের কি সত্যি কিছু করার থাকে? আপনি নিয়তির কথা বলছেন? হ্যাঁ, এখানে তো তার স্বাধীন ইচ্ছার কোনো জায়গাই নেই। তাহলে তাকে দোষ দেওয়া হচ্ছে কেন? এই প্রশ্নটাই গত 2500 বছর ধরে দার্শনিকদের সবচেয়ে বেশি ভাবিয়েছে। যদি আমরা ঘটনাগুলোর একটু গভীরে যাই, তাহলে দেখব ইডিপাস কিন্তু ভাগ্যের হাতে স্রেফ একটি সুতোয় বাঁধা পুতুল ছিল না। আচ্ছা। এখানে নিয়তি বনাম স্বাধীন ইচ্ছার এক চমৎকার এবং জটিল মিথস্ক্রিয়া রয়েছে। নাটকে একটি অত্যন্ত শক্তিশালী রূপক ব্যবহার করা হয়েছে, 3 রাস্তার মোড় বা ট্রিপল ক্রস রোড। এই 3 রাস্তার মোড়েই তো সে ওই বৃদ্ধকে খুন করেছিল। হ্যাঁ, এটি কেবল একটি ভৌগোলিক স্থান নয়, এটি এমন একটি জায়গা যেখানে নিয়তি এবং মানুষের ব্যক্তিগত ইচ্ছার সংঘর্ষ ঘটে। মানে নিয়তি তাকে ওই জায়গায় নিয়ে গিয়েছিল, কিন্তু সিদ্ধান্তটা তার ছিল। একদম। দৈববাণীতে বলা ছিল সে খুন করবে,
কিন্তু ইডিপাস যখন করিন্থ ছেড়ে পালিয়ে যায়, রাস্তায় একটা রথের সাথে তার সামান্য ঝগড়া হয়। তখন তো সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারত। চাইলেই সে পাশ কাটিয়ে চলে যেতে পারত। রাইট, কিন্তু সে তার চরম রাগের মাথায় সম্পূর্ণ স্বেচ্ছায় এবং নিজের অহংকারে অন্ধ হয়ে সেই বৃদ্ধকে খুন করে, যে কিনা আসলে তার পিতা লায়াস। অর্থাৎ থিবসে এসে রাজা হওয়ার পর মহামারী দূর করার জন্য যে তদন্ত সে শুরু করেছিল, সেটাও তো তাকে কেউ বাধ্য করেনি করতে। একদমই না। স্ত্রী জোকাসটা যখন বুঝতে পারে সত্যটা কি হতে যাচ্ছে, সে তো বারবার ইডিপাসকে বারণ করেছিল তদন্ত থামাতে, কিন্তু সে শোনেনি। এটাই হলো সবচেয়ে বড় পয়েন্ট। জঁ পল সার্ত্রে বা আলবেয়ার ক্যামুর মতো আধুনিক অস্তিত্ববাদী দার্শনিকরা মানুষের এই অবস্থাকেই বলেছেন স্বাধীন হতে বাধ্য। স্বাধীন হতে বাধ্য বা কন্ডেম টু বি ফ্রি। হ্যাঁ, ইডিপাসের পতন শুধু দৈববাণীর জন্য ঘটেনি। অ্যাপোলো দেবতা তার ভাগ্য হয়তো ভবিষ্যৎবাণী করেছিলেন, কিন্তু সেই ভাগ্যকে বাস্তবায়িত করার প্রতিটা পদক্ষেপ ইডিপাস নিজের পায়ে হেঁটে পার হয়েছে। তার অদম্য কৌতূহল এবং সত্য জানার জেদ তাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। রাইট, নিয়তি হয়তো ৩ রাস্তার মোড়ে একটা পরিস্থিতি তৈরি করে রেখেছিল, কিন্তু তলোয়ারটা ইডিপাস নিজের হাতেই চালিয়েছে। এই জায়গাটাতে একটা আধুনিক অ্যানালজি দেওয়া যেতে পারে। ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন এবং আপনার জিপিএস আপনাকে দেখাচ্ছে যে সামনের মূল রাস্তায় একটা বিশাল ট্রাফিক জ্যাম বা দুর্ঘটনা আছে। খুব কমন একটা ব্যাপার। আপনি ভাবলেন, আমি অনেক চালাক, আমি এই জ্যামে পড়ব না। এই ভেবে আপনি স্বেচ্ছায় একটা বাইপাস বা গলি রাস্তা ধরলেন জ্যামটা এড়ানোর জন্য। আর সেখানেই আসল বিপদটা লুকিয়ে আছে। একদম। সেই নতুন রাস্তায় গিয়ে আপনি এতই বেপরোয়াভাবে গাড়ি চালালেন যে একটা বড়সড় দুর্ঘটনা ঘটিয়ে ফেললেন। মানে, যে নিয়তিকে এড়ানোর জন্য আপনি পথ বদলালেন, আপনার সেই পথ বদলানোর সিদ্ধান্তটাই আপনাকে ঠিক সেই নিয়তির খাদেই ফেলে দিল। চমৎকার একটি রূপক। মানুষ কেন অবচেতনভাবে নিজেকেই নিজের ধ্বংসের দিকে ঠেলে দেয়, আধুনিক মনস্তত্ত্ব এই বিষয়টি নিয়ে বিস্তারিত কাজ করেছে। আর এখানে তো সিগমুন্ড ফ্রয়েডের কথা আসবেই। অবশ্যই। ফ্রয়েড এবং তার সাইকো অ্যানালাইসিস তত্ত্ব। ফ্রয়েড এই নাটকটি গভীরভাবে অধ্যয়ন করেছিলেন এবং এর ভিত্তিতেই তার বিখ্যাত ইডিপাস কমপ্লেক্সের ধারণা দেন। হ্যাঁ, এটা তো সাইকোলজির খুব বেসিক একটা কনসেপ্ট এখন। ফ্রয়েডের মতে এই গল্পটি ২৫০০ বছর ধরে মানুষের অবচেতন মনে এত শক্তিশালী প্রভাব ফেলে আসছে, কারণ এটি আমাদের সবার ভেতরে লুকিয়ে থাকা কিছু আদিম অবদমিত শৈশব আকাঙ্ক্ষাকে নাড়া দেয়। ফ্রয়েড তো নাটকের ভেতরকার চরিত্রগুলোর আচরণ বিশ্লেষণ করে বেশ কিছু সাইকোলজিক্যাল ডিফেন্স মেকানিজমেরও কথা বলেছিলেন। ইডিপাস যেভাবে সত্যটাকে বারবার অস্বীকার করতে থাকে, সেটা তো ক্লাসিক ডিনায়াল। হ্যাঁ, ফ্রয়েড এখানে ডিনায়াল এবং প্রজেকশনের কথা খুব স্পষ্টভাবে দেখিয়েছেন। অন্ধ ভবিষ্যৎবক্তা টাইরেসিয়াস যখন একদম সরাসরি ইডিপাসকে বলে যে যাকে তুমি খুঁজছ সেই খুনি তুমি নিজেই, তখন কি হয়? ইডিপাস তো প্রচণ্ড রেগে যায়। শুধু রেগে যায় না, তীব্র ডিনায়াল মুডে চলে যায়। শুধু তাই নয়, সে নিজের ভেতরের নিরাপত্তাহীনতা এবং ভয়কে তার শ্যালক ক্রেয়নের উপর প্রজেক্ট করে। সে বিশ্বাস করতে শুরু করে যে ক্রেয়ন সিংহাসন দখলের জন্য টাইরেসিয়াসকে দিয়ে এসব মিথ্যে বলাচ্ছে। এই মনস্তাত্ত্বিক জটিলতাগুলো তো ১৯৬৭ সালে ইটালিয়ান পরিচালক পিয়ার পাউলো পাসিলিনির বানানো এদিপো রে সিনেমায় খুব দারুণভাবে ফুটে উঠেছিল। হ্যাঁ, পাসুলিনি সিনেমার কথা বলতেই হয়। তিনি তো মূল নাটকের কাঠামোর বাইরে গিয়ে একদম শুরুর ঘটনাগুলোকেও ভিজুয়াল রূপ দিয়েছিলেন। হ্যাঁ, পাসুলিনি তার সিনেমায় এমন কিছু দৃশ্য যোগ করেছেন যা সফোক্লিসের মূল টেক্সটে সরাসরি নেই, কিন্তু ইডিপাসের সাইকোলজি বুঝতে ভীষণ সাহায্য করে। যেমন শিশু ইডিপাস কিভাবে করিন্থে বেড়ে উঠছে, তার ভেতরে কিভাবে একটা চাপা আগ্রাসন তৈরি হচ্ছে, এমনকি বন্ধুদের সাথে ডিসকাস খেলায় জেতার জন্য সে কিভাবে জালিয়াতি করছে, এই সব কিছু তিনি দেখিয়েছেন। ও আচ্ছা, মানে তার ভেতরের ভায়োলেন্ট দিকটা ছোটবেলা থেকেই দেখানো হয়েছে। রাইট, ৩ মোড়ের মাথায় সেই খুনের দৃশ্যটাকেও তিনি অত্যন্ত দীর্ঘ, রুক্ষ এবং বিস্তারিতভাবে ক্যামেরাবন্দি করেছেন, যা ইডিপাসের পাশবিক ক্রোধকে ফুটিয়ে তোলে। তবে পাসোলিনির সিনেমার সবচেয়ে অদ্ভুত এবং অর্থবহ দিকটি হল হাসি। হাসি?
এত ডার্ক একটা গল্পে হাসির জায়গা কোথায়? এটাই পাসুলিনির জিনিয়াস। তিনি তার সিনেমায় দেবতাদের এবং এমনকি ইডিপসকেও এমন কিছু জায়গায় হঠাৎ করে অট্টহাসিতে ফেটে পড়তে দেখান যেখানে হাসির কোনো কারণই নেই। এটা তো বেশ কৃপি। এই হাসির মানে কি? এই হাসিটা আসলে ট্র্যাজেডির আভিজাত্যকে ভেঙে চুরমার করে দেয় এবং পুরো ঘটনাটার একটা অ্যাবসার্ড বা উদ্ভট দিক তুলে ধরে। মহাবিশ্বের বা দেবতাদের দৃষ্টিকোণ থেকে মানুষের এই ক্ষুদ্র আস্ফালন আসলে এক ধরনের কসমিক জোক বা মহাজাগতিক মস্করা ছাড়া আর কিছুই নয়। মাইন্ড ব্লোয়িং। আর জোকাস্টার চরিত্রে অ্যালিডা ভ্যালির দীর্থবোধক অভিনয়ও এই সিনেমাকে অনন্য করেছে। তার চোখের চাহনি দেখে দর্শকের বারবার মনে হয় এই নারী হয়তো অবচেতনভাবে শুরু থেকেই সব জানত, কিন্তু সত্যটা মেনে নেয়ার সাহস তার ছিল না। এই চোখ বা দৃষ্টিশক্তির ব্যাপারটা তো এই গল্পের অন্যতম প্রধান একটা থিম, সাইট ভার্সেস ব্লাইন্ডনেস। একদম। টাইরিসিয়াসের দুটো চোখ অন্ধ, কিন্তু সে অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু স্পষ্টের মতো পরিষ্কার দেখতে পায়। অন্যদিকে ইডিপাসের দৃষ্টিশক্তি একদম নিখুঁত, কিন্তু সে তার নিজের জীবনের সবচেয়ে বড় সত্যটার সামনে পুরোপুরি অন্ধ হয়ে বসে আছে। আর নাটকের শেষে সেই চরম পরিণতির দৃশ্য। হ্যাঁ, যখন সে শেষ পর্যন্ত সব সত্য জানল এবং বুঝতে পারল যে জোকাসটা আত্মহত্যা করেছে, তখন জোকাসটার পোশাকের ব্রোজ বা কাঁটা দিয়ে নিজের দুই চোখ উপড়ে ফেলল। এই দৃশ্যটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। বলুন। সে তো চাইলে জোকাসটার মতো আত্মহত্যাও করতে পারত। নিজের চোখ অন্ধ করে দেওয়াটা কি শুধুই একটা আত্মশাস্তি, নাকি বাইরের পৃথিবীকে দেখার আর কোনো মানে নেই বলে নিজের ভেতরের দিকে তাকানোর একটা মরিয়া চেষ্টা? এটি একটি অত্যন্ত গভীর মনস্তাত্ত্বিক রূপান্তর। সে যখন চোখ উপড়ে ফেলে, সে আসলে বাহ্যিক জগতের প্রতি তার সমস্ত আকর্ষণ এবং মোহ ছিন্ন করে। মানে বাইরের দুনিয়ার সাথে তার আর কোনো সম্পর্ক রইল না। ঠিক তাই। যে চোখ তাকে এতদিন বাইরের দুনিয়ার ধাঁধা মেলাতে সাহায্য করেছে, সেই চোখ নিজের জীবনের ধাঁধা মেলাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। তাই সত্য উদ্ঘাটনের পর ওই চোখগুলোর আর কোনো প্রায়োগিক বা আত্মিক মূল্য তার কাছে ছিল না। সে তখন সত্যিকার অর্থে দেখতে শিখল। রাইট। সে অন্ধত্ব বরণ করে নিয়ে আসলে সেই টাইরেসিয়াসের মতোই এক অন্তর্দৃষ্টি লাভ করে, যে দৃষ্টি তাকে বাইরের মিথ্যার জগৎ থেকে সরিয়ে ভেতরের চরম এবং অন্ধকার সত্যের মুখোমুখি দাঁড় করায়। তাহলে আজকের এই চরম উৎকর্ষের যুগে এই সুপার কানেক্টেড পৃথিবীতে দাঁড়িয়ে আমরা এই গল্পটা থেকে কি নিতে পারি? আজকের দিনে এই গল্পটা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক। আমরা এখন ডেটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর অ্যালগোরিদমের যুগে বাস করছি। হ্যাঁ, আমাদের মনে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে যে আমাদের কাছে পর্যাপ্ত ডেটা বা তথ্য থাকলে আমরা পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান করে ফেলতে পারব। একদম। আমরা নিজেদের এক প্রকার ঈশ্বর ভাবতে শুরু করেছি। ঠিক এখানেই ইডিপাস আমাদের অহংকারকে চূর্ণ করে বিনয়ী হতে শেখায়। সে চোখে আঙুল দিয়ে দেখায় যে মানুষের জ্ঞান এবং তথ্যের একটা নির্দিষ্ট সীমা আছে এবং সব সত্য জানা বা সব রহস্য ভেদ করা সবসময় কল্যাণকর নয়। রাইট। আর আইন এবং নৈতিকতার একটা অদ্ভুত দ্বন্দ্ব এখানে আছে, তাই না? হ্যাঁ, আইন অনুযায়ী ইডিপাস হয়তো নির্দোষ, কারণ সে জানত না যে সে কাকে খুন করছে বা কাকে বিয়ে করছে। এখানে মেন্স রিয়া বা অপরাধ করার পূর্ব পরিকল্পনা ছিল না। কিন্তু তার নিজের ভেতরের যে নৈতিক অনুশোচনা, সেটা তাকে এমন এক শাস্তি দেয় যা যে কোনো আইনি কাঠামোর চেয়ে 1000 গুণ বেশি যন্ত্রণাদায়ক। একদম সত্যি। অর্থাৎ বাইরের পৃথিবীর আদালতে আপনি হয়তো ছাড় পেয়ে যেতে পারেন, কিন্তু নিজের বিবেকের আদালতের হাত থেকে পালানোর কোনো বাইপাস রাস্তা নেই। খুব সুন্দরভাবে বলেছেন ব্যাপারটা। আজকের এই আলোচনা শেষ করার আগে আমি সম্পূর্ণ ভিন্ন এবং কিছুটা অদ্ভুত একটা ঐতিহাসিক তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরতে চাই, যা এই মিথটাকে একটা নতুন আলোতে দেখতে সাহায্য করবে। ওহ, ঐতিহাসিক তত্ত্ব, সেটা কি? আলোচনার শুরুতেই আমরা বলেছিলাম ইডিপাস নামের অর্থ ফোলা পা বা ফোলা উরু। ইতিহাস ঘাটলে দেখা যায় প্রাচীন মিশরের এক অত্যন্ত প্রভাবশালী ফারাওয়ের উরুও ঠিক এরকম ফোলা বা বিকৃত ছিল। তাই নাকি? কোন ফারাও? ফারাও আখেনাতেন। এই আখেনাতেন ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন কারণ তিনিই প্রাচীন পৃথিবীতে প্রথমবারের মতো বহু দেবতার পূজা বন্ধ করে একেশ্বরবাদ বা মনোথেইজমের ধারণা নিয়ে এসেছিলেন। হ্যাঁ, আখেনাতেনের নাম তো ইতিহাসের পাতায় খুব বড় করে লেখা আছে। অনেক আধুনিক ইতিহাসবিদ ও গবেষক দাবি করেন যে এই ফারাও আখেনাতেনের জীবনী এবং ইডিপাসের গল্পের মধ্যে অদ্ভুত কিছু ঐতিহাসিক মিল রয়েছে। মানে ইডিপাস মেথের সাথে মিশরের ফারাওয়ের কানেকশন? হ্যাঁ, এমনকি সিগমন্ড ফ্রয়েড নিজেও তার অন্য একটি বইয়ে এই ফারাওকে মোজেস বা মুসা নবীর ইতিহাসের সাথে মেলানোর চেষ্টা করেছিলেন।
এটা তো সত্যিই ভাবার মতো একটা বিষয়। তাহলে যারা শুনছেন একবার ভেবে দেখুন, আমরা যে ইডিপাসকে নিছক গ্রিক পুরাণের একটা ট্র্যাজিক চরিত্র বলে জেনে আসছি, সে কি তবে কেবল গ্রিসেরই সম্পত্তি, নাকি এর শেকড় লুকিয়ে আছে প্রাচীন মিশরের মরুভূমিতে ফারাওদের কোনো হারিয়ে যাওয়া অধ্যায়, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মিথের মোড়কে আমাদের কাছে পৌঁছেছে? শ্রোতাদের জন্য দারুণ একটা চিন্তার খোরাক রেখে গেলেন। একদম। এই বিশাল এবং অমীমাংসিত প্রশ্নটি আপনাদের সবার ভাবনার জগতে ছেড়ে দিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সত্যকে খুঁজুন, কিন্তু মনে রাখবেন, সব সত্য হজম করার শক্তি হয়তো আমাদের নেই। সবাই ভালো থাকবেন।